সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিভিন্ন প্রয়োজনীয় জ্ঞান অর্জন করি, এই জ্ঞানগুলো আমরা কোথা থেকে অর্জন করি? বইয়ের মাধ্যমে। তাহলে আজকে আমরা পড়ব তোমাদের গদ্যাংশের বই পড়া প্রবন্ধটি। লিখেছেন প্রবন্ধকার প্রমোদ চৌধুরী, যার জন্ম 1868 এবং মৃত্যু হল 1946 সন। আমরা লেখক প্রমোদ চৌধুরী সম্পর্কে বিস্তারিত জানব। লেখক প্রমোদ চৌধুরী 1868 সালে 7ই আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন। সাহিত্যিক ছদ্মনাম, তার সাহিত্যিক ছদ্মনাম বীরবল। তিনি ছিলেন মাসিক সবুজপত্র পত্রিকার সম্পাদক, অর্থাৎ তার সম্পাদিত সবুজপত্র পত্রিকাটি বাংলা ভাষার চলিত রীতি প্রবর্তনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা, রায়তের কথা, চারিয়ারি কথা, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট 50 ইত্যাদি। লেখক প্রমোদ চৌধুরী 1946 সালে 2রা সেপ্টেম্বর ইহলোক ত্যাগ করেন। বই পড়া প্রবন্ধে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে আমি এখন বই পড়া প্রবন্ধটি বিশ্লেষণ করব। দর্শন বিজ্ঞান ইত্যাদি যে মানুষের মনোগঙ্গা তোলা জল, তার পূর্ণ স্রোত আবহমানকাল সাহিত্যের ভিতরে সোল্লাসে সবেগে বয়ে চলছে, এবং সেই গঙ্গাতে অবগাহন করে আমরা আমাদের সকল পাপমুক্ত হব। অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে দর্শন বিজ্ঞান হচ্ছে মনোগঙ্গার তোলা জল, অর্থাৎ মনের মাধ্যমে এই দর্শন বিজ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে এবং তার সম্পূর্ণ বিকাশ লাভ করে সাহিত্যের মাধ্যমে। এবং যে তিনি বোঝাতে চেয়েছেন যে সেই দর্শন বিজ্ঞানের মাধ্যমে, সেই মনোগঙ্গা তোলা জলের মাধ্যমে আমরা সাহিত্যের রস অর্জন করে আমরা নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠব এবং নিজেদেরকে পাপমুক্ত করব বা পাপমুক্ত হব। লেখক প্রমোদ চৌধুরী বলেছেন যে যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়, কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই। লেখক এখানে বোঝাতে চেয়েছেন আমাদের দেশে যারা আইনজীবী তারা তাদের মক্কেলকে আইনে মারবেছে বাঁচানোর জন্য যারা হাজারখানা আইনের বই কিনেন বা ল রিপোর্ট কিনেন, তাদেরকে যদি বলা হয় যে একটা কাব্যগ্রন্থ কিনেন, তারা কখনই কিনবেন না, কারণ তাতে তাদের ব্যবসার কোনো কল্যাণ নেই, সুসার নেই, তাতে মক্কেলেরও জামিন লাভ করা সম্ভব নয়। হ্যাঁ, যার কারণে তারা কাব্যগ্রন্থ কিনবেন না, তারা হাজারখানা আইনের বই কিনতে পারেন। আইনের বই কেনার মাধ্যমে তারা নিজেদের মক্কেলকে আইনে মার পেছে তারা বাঁচাতে পারবেন, কেননা একজন আইনজীবী তো নির্দিষ্ট কোনো বেতন নেই, তারা মক্কেলকে জামিনের মাধ্যমে তারা যা আয় করেন সেটা দিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করেন বা তার পেশাদারিত্ব ফুটে ওঠে।
এই কারণে লেখক বলেছেন যে যারা হাজারখানা ল রিপোর্ট কিনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসা কোনো সুসার নেই। পাঠ বিশ্লেষণ। এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের সাথে কোনো অংশে কম নয়। লেখক বই পড়া প্রবন্ধে বলেছেন যে লাইব্রেরি গুরুত্ব হাসপাতালের সাথে বেশি। আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন আমরা হাসপাতালে যাই চিকিৎসা করার জন্য, কিন্তু আমাদের মন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাদের সেটার আর কোনো চিকিৎসার ব্যবস্থা থাকে না। যার জন্য আমাদের দরকার মনকে চাঙ্গা করা। মন ভালো থাকলে আমাদের শরীর ভালো থাকবে, তখন আর আমাদেরকে হাসপাতালে যেতে হবে না। সেই কারণে আমরা আমাদের নিরস মনকে সজীব করার জন্য, নির্জীব মনকে চাঙ্গা করার জন্য আমরা লাইব্রেরি থেকে বই পড়তে পারি। বই পড়ার মাধ্যমে আমাদের নিজেদের মনকে চাঙ্গা রাখতে পারি এবং শরীরকে ঠিক রাখতে পারি। এই জন্যই লেখক বলেছেন যে এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের সাথে কোনো অংশে কম নয়। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে যে ব্যক্তিরা নিজেদের প্রয়োজনে জ্ঞান অর্জন করে, নিজেদেরকে বিকশিত করার জন্য জ্ঞান অর্জন করে, নিজেদের মনুষ্যত্ব লোকের সাথে পরিচয় করার জন্য জ্ঞান অর্জন করে, এমনকি নিজে নিজে শিক্ষিত হয়, নিজের প্রয়োজনে তাগিদে জ্ঞান অর্জন করে, তারাই হলো স্বশিক্ষিত লোক। আর এই স্বশিক্ষিত লোককেই লেখক সুশিক্ষিত বলেছেন। আর এই সুশিক্ষিত লোকেরাই একমাত্র আমাদের সমাজকে কিছু দিতে পারে এবং নিজেদেরকে পরিবর্তন করতে পারে, সমাজে পরিবর্তন করতে পারে। লেখক এখানে আরো বলেছেন যে আসলে আমাদের কাব্যমিতে অরুচি ধরেছে, অর্থাৎ আমরা কাব্য গ্রন্থ পড়ে জ্ঞান অর্জনের জন্য আমাদের যতটুকু কাব্য গ্রন্থ বা যা পড়া উচিত, কাব্য গ্রন্থ পড়া উচিত সেটা আমরা পড়ি না। তাতে আমাদের এটা অরুচি ছাড়া কিছু নেই। এখানে লেখক আরো বলেছেন যে আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো। এখানে শিক্ষার্থীদেরকে বিদ্যা জ্ঞানানো হয়, তারা তাতে হজম করতে পারুক আর না পারুক, নির্দিষ্ট কিছু চ্যাপ্টার বা গল্প বা সাজেশন পড়িয়ে তাদেরকে পরীক্ষা প্রস্তুতি নেওয়া হয়। পরীক্ষা হলে গিয়ে তারা সেই প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন উত্তর লেখে নিজেদেরকে তৈরি করে, এমনকি নিজেদেরকে শিক্ষিত বানিয়ে ফেলে। কিন্তু এতে রীতিমতো একটা লক্ষণীয় বিষয় যে এতে শিক্ষার্থীর সার্টিফিকেটের পরিবর্তন হলো, সনদের পরিবর্তন হলো, ক্লাসের স্তর পরিবর্তন হলো, তাতে মনের কোনো বিকাশ ঘটে না বা মনুষ্যত্বের কোনো পরিবর্তন ঘটে না। আর এটা দ্বারা শিক্ষার সুসার হয় না বা শিক্ষার কোনো কল্যাণ হয় না। তাই লেখক বলেছেন যে আমাদের স্কুলগত শিক্ষা পদ্ধতি ঠিক উল্টো। এখানে বিদ্যা জ্ঞানানো হয়, শিশুরা যা জিন করতে পারুক আর নাই পারুক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে লেখক আরো বলেছেন যে ফ্রান্স ওয়াজ সেট বাই হার আইডলার্স, অর্থাৎ শিক্ষা হলো পরিপূর্ণ একটা মনোগঙ্গার তোলা জল। এটা সাহিত্যের মাধ্যমে এর বিকাশ ঘটে। ফ্রান্সে যখন দুর্দিন ছিল তখন ফ্রান্সকে রক্ষা করেছিল ফ্রান্সের অলস লোকেরা, কিন্তু ফ্রান্সের যে জ্ঞানী পণ্ডিত বা কৃতকর্মা লোকেরা ছিল তারা ফ্রান্সকে রক্ষা করতে পারেনি। এমনকি সেই জন্যই লেখক বলেছেন যে ফ্রান্স ওয়াজ সেট বাই হার আইডলার্স। তাই যদি শিক্ষা অর্জিত হয় তাতে শুধু কৃতকর্ম লোকেরাই, প্রকৃত শিক্ষা অর্জিত হলে তাতে কৃতকর্ম বা জ্ঞানী লোকদের দ্বারাই সবকিছু সম্ভব নয়। হ্যাঁ, তাতে সাধারণ মানুষের দ্বারাও, অলস লোকদের দ্বারাও অনেক কিছু করা সম্ভব। পাঠ বিশ্লেষণ। সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত। আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতাকনের অভাব নেই। আমাদের বাজারে আসলে যারা বিদ্যা দান করে তাদেরও যেমন অভাব নেই, এবং যারা বিদ্যা দান করে তাদেরও অভাব নেই। এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাস যে সেখান থেকে তারা এতটা বিদ্যা ধন লাভ করে ফিরে আসবে, যা সুদে বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে। কিন্তু আমরা কি লক্ষ্য করে দেখেছি যে আমরা যাদের কাছে বিদ্যা অর্জনের জন্য পাঠাই
এবং যারা বিদ্যা দান করেন তারা কতটুকু জ্ঞান দিতে পেরেছেন এবং আমাদের শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারছে, তাতে কতটুকু তাদের শারীরিক বিকাশ হয়েছে, কতটুকু তাদের মানসিক বিকাশ হয়েছে এবং তাদের কতটুকু মনুষ্যত্ব পরিবর্তন ঘটছে। হ্যাঁ, কতটুকু তাদের আহ, শারীরিক পরিবর্তন হয়েছে। কিন্তু যেখানে মানসিক বিকাশটাই মুখ্য, সেখানে সেই জন্য আমাদের দরকার যে কতটুকু মানসিক বিকাশ হলো, কতটুকু জ্ঞান অর্জন হলো, সে কতটুকু তারা সত্যিকার মানুষের গড়ে উঠলো, সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করার ব্যাপার আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই লেখক বলেছেন যে আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই, এমনকি এক্ষেত্রে দাতা কোনো অভাব নেই, এবং আমরা আমাদের ছেলেদের তাদের দ্বারস্থ করে নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখান থেকে তারা এমন বিদ্যা লাভ করে আসবে যাতে ভবিষ্যতে সুদে আসলে তারা আয় উপার্জন করে আমাদের দেশকে পরিবর্তন করতে পারে। আমাদের দেশে স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটা ঠিক একই ধরনের, এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাল লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। কেননা আহ, এতে তাদের শারীরিক বিকাশ ঘটলেও মানসিক কোনো বিকাশ ঘটে না, বরঞ্চ তারা বিভিন্ন ধরনের মন্দ বিষয়ের সাথে আসক্তি হয়ে পড়েন। এমনকি তারা স্বেচ্ছায় স্ব ইচ্ছায় তারা জ্ঞান অর্জন করে না। কেননা আমাদের দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয়, কিন্তু কতগুলো আত্মা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল, কতটুকু আত্মা নষ্ট হয়ে গেল সেই বিষয়টা কিন্তু কখনোই খেয়াল করা হয় না। হ্যাঁ, তাই লেখক বলেছেন যে এখানে দেহের মৃত্যু রেজিস্ট্রি রাখা হয়, কিন্তু আত্মার মৃত্যু রেজিস্ট্রি রাখা হয় না। এখানে সুস্থ সরল মন যে বিভিন্ন ধরনের ইনফ্যান্টাল লিভারের গতাশো হয় সে বিষয়টা খেয়াল করে না। তাই লেখক বলেছেন আমাদের স্কুলের শিক্ষা পদ্ধতি, হ্যাঁ, তাও ঠিক একই রকম, এখানে শিক্ষা পদ্ধতিটাও ঠিক উল্টো। কাব্যবৃত্তি যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্যই আমাদের দোষ নয়, আমাদের শিক্ষা দোষ। যে শিক্ষা আনন্দ নেই, যে শিক্ষা নির্জীব, সে শিক্ষা প্রকৃত শিক্ষা না। অর্থাৎ যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ দেয়, তার হৃদয়ে কি নাড়া দেয়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে, সেটাই হলো আসল শিক্ষা। আমাদের শিক্ষায় আমাদেরকে নির্জীব করেছে, অন্য কিছু নয়। পাঠ পরিস্থিতি, বই পড়ার প্রবন্ধটি লিখেছেন লেখক প্রবন্ধকার প্রমোদ চৌধুরী। এটা প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। এখানে লেখক একটি লাইব্রেরি বার্ষিক সভায় যে বক্তব্য দিয়েছিলেন, ভাই প্রবন্ধটি পাঠ করেছিলেন, সেটাই বই পড়ার প্রবন্ধ। আমাদের পাঠ চর্চার অনভ্যাস যে আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটছে তা সহজে লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছু এদেশে অনর্থক বলে বিবেচিত হয়। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা দেয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়ার দরকার। তার জন্য বই পড়া অভ্যাস বাড়াতে হবে। এর জন্য লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথাযথ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রকৃতি জগতের তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য আবশ্যক বলে লেখক মনে করেন। অর্থাৎ লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষ স্বেচ্ছায় কিনে স্ব ইচ্ছায় তারা বই পড়বে, নিজেদেরকে বিকশিত করবে। লাইব্রেরিতে তারা বিভিন্ন ধরনের বই পুস্তকের সঙ্গে পরিচয় ঘটবে, এমনকি সেখান থেকে তারা সাহিত্যের বিভিন্ন রস উপভোগ করবে এবং সাহিত্যের বিভিন্ন শাখার সঙ্গে তাদের পরিচয় ঘটবে। এখানে লেখক বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে লব্ধ শিক্ষা সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয়, এমনকি এতে দ্বারা তার শিক্ষার্থী প্রকৃত মেধার বিকাশ ঘটে না, মনুষ্যত্ব লোকের পরিচয় ঘটে না, বুদ্ধি বিবেক জাগ্রত করে না। তাই আমাদের বই পড়া অভ্যাস বাড়াতে হবে, বেশি বেশি বই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং নিজেদেরকে শিক্ষাকে বিকশিত করার জন্য হ্যাঁ নিজেই প্রয়োজনীয় তাগিদে বই পড়বে এবং জ্ঞান অর্জন করবে। এমনকি তাই বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠার প্রয়োজন, বেশি বেশি বই পড়া প্রয়োজন। আর এখানে স্বেচ্ছায় সহকেন্দ্রে বই পড়াকে লেখক প্রকৃত শিক্ষা বলেছেন এবং নিজেদের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করাকে তিনি স্বশিক্ষা বলেছেন এবং স্বশিক্ষিত যারা এইভাবে জ্ঞান অর্জন করে তারা স্বশিক্ষিত। আর তারা এই স্বশিক্ষার মাধ্যমে প্রগতিশীল জাতির সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য আবশ্যক বলে লেখক মনে করেন। তারা
এইভাবে সাহিত্য চর্চার মাধ্যমে নিজেদেরকে একজন সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠবেন এবং সত্যিকার মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় ঘটবে তাদের, এবং যে তাদের নিজেদেরকে বিকশিত করবে এবং প্রকৃত শিক্ষা শিক্ষিত হবে। এই কথাগুলোই লেখক এখানে তুলে ধরেছেন। আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে কিছু নতুন শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। শৌখিন। শৌখিন শব্দ অর্থ হল রুচিবান। উদ্বাহু শব্দের অর্থ হল ঊর্ধ্ববাহু। জজ বিচারক, অর্থাৎ যিনি বিচার করেন, আদালতে বিচার করেন, তাকে বলা হয় জজ। তাহলে আমরা চাইলাম এই মুহূর্তে শৌখিন শব্দের অর্থ, উদ্বাহু শব্দের অর্থ, জজ শব্দের অর্থ। প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন শব্দের অর্থ হল গোপন। অব্যাহতি শব্দের অর্থ হল মুক্তি। কারদারি শব্দের অর্থ হল বাহাদুরি, অর্থাৎ যারা বাহাদুরি করে। আর অব্যাহতি হল মুক্তি, প্রচ্ছন্ন হল গোপন, যা সুপ্ত অবস্থা থাকে। উদরপূর্তি হল পেট ভরানো। তাহলে এই মুহূর্তে জানলাম প্রচ্ছন্ন, অব্যাহতি, কারদানি, উদরপূর্তি শব্দের অর্থ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা আজকের পাঠটি সঠিকভাবে বুঝতে পারছ। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার ঝটপট তোমাদের বাড়ির কাজ লিখে নিবে, খাতা কলম রেডি দেখো। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্ম নাম কি? 1 নম্বর প্রশ্ন। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্ম নাম কি? 2 নম্বর প্রশ্ন, ভাড়েও ভবানী বলতে লেখক কি বুঝিয়েছেন? 3 নম্বর প্রশ্ন, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মানে সার্টিফিকেট লাভকে বোঝায়, বিশ্লেষণ করো। আবার বলছি, 1 নম্বর, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? 2 নম্বর, ভাড়েও ভবানী বলতে লেখক কি বুঝিয়েছেন? অর্থাৎ তোমরা ভাড়েও ভবানী শব্দের অর্থ হলো রিক্ত শূন্য বলতে লেখক কি বুঝিয়েছেন, অর্থাৎ ভাড়েও ভবানী শব্দের অর্থ হলো রিক্ত শূন্য। 3 নম্বর প্রশ্ন, আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মানে কি? সার্টিফিকেট লাভ করা, সার্টিফিকেট সর্বস্ব, বিশ্লেষণ করো। অর্থাৎ সার্টিফিকেটের জন্য বা সনদ লাভের জন্য আমরা পড়াশোনা করি না, আমাদের নিজেকে বিকশিত করার জন্য যে পড়াশোনা করি সেই বিষয়টার কথা এখানে তুলে ধরেছেন। অর্থাৎ বাড়ি থেকে 3টে প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখে নিয়ে আসবে এবং পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বই পড়া প্রবন্ধটি তোমরা বুঝতে পারছো। তোমাদের ভালো লেগেছে। আমি পুনরায় একটু আলোচনা করছি। বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রবন্ধকার লেখক প্রমোদ চৌধুরী, যার ছদ্মনাম বীরবল। একটি লাইব্রেরির বার্ষিক সভায় এই প্রবন্ধটি পঠিত হয়েছিল। অর্থাৎ এই প্রবন্ধের মাধ্যমে প্রবন্ধকে বোঝাতে চেয়েছেন যে মানুষ নিজেদের প্রয়োজনীয় বই পড়বে এবং যে শিক্ষা প্রকৃত শিক্ষা লাভ হয় না সেটাকে প্রকৃত শিক্ষা বলা না, সেটাকে সনদ লাভের শিক্ষা বা সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা বলেন। এখানে লেখক বোঝাতে চেয়েছেন সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, অর্থাৎ মানুষ নিজেদের প্রয়োজনীয় বই পড়বে এবং নিজেকে বিকশিত করবে এবং সেটি হবে প্রকৃত শিক্ষা এবং সেটিকে বলা সুশিক্ষা। এখানে আমাদের সমাজে বিদ্যাদাতার অভাব নেই, অর্থাৎ আমাদের সাথে বিভিন্ন ধরনের দাতাকর্ণ আছে বা বিদ্যালয় প্রতিষ্ঠান আছে। আমরা যে মনে করি সেখানে শিক্ষার্থীদের পাঠালে তাদের জ্ঞান অর্জন হয়ে গেল, এই বিশ্বাস অমূলক। কারণ এর দ্বারা শিক্ষার্থীর শারীরিক বিকাশ ঘটলেও মানসিক বিকাশ হয় না, প্রকৃত মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় ঘটে না। আমাদের স্কুলগুলোতে শিক্ষা পদ্ধতি উল্টো, এখানে শিক্ষার্থীদের বিদ্যা জ্ঞানানো হয়
তারা তাদের নিজেদেরকে বিকশিত করতে পারে না। লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কোনো অংশ কম নয়। লেখক এখানে বোঝাতে চেয়েছেন লাইব্রেরিতে মানুষ স্বেচ্ছায় সহজে গিয়ে বই পড়েন, এমনকি নিজেদের মন যদি খারাপ হয় তাহলে বই পড়ার মাধ্যমে তাদের মনকে চাঙ্গা করতে সুযোগ করতে পারে, যার মাধ্যমে তাদের নিজেদের বিকশিত হয় এবং নিজেরা নিজেদের জ্ঞান অর্জিত হয়। এই কারণে আহ, এমনকি তাদের মন ভালো থাকে এবং মন ভালো থেকে শরীর ভালো থাকে। এই জন্য লেখক বুঝিয়েছেন যে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের সাথে কোনো অংশেই কম নয়। ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডলার্স, এই কথা দ্বারা লেখক বুঝিয়েছেন যে ফ্রান্সে যে দুর্দিন ছিল তখন ফ্রান্সের যা জ্ঞানী পণ্ডিত ও কৃতকর্মা লোক ছিল তারা রক্ষা করতে পারেনি, রক্ষা করেছিল ফ্রান্সের অলস লোকেরা, যারা ফ্রান্সের দুর্দিনের পাশে দাঁড়িয়েছিল, ফ্রান্সকে রক্ষা করেছিল। এই কথাটা বুঝিয়েছেন। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই তো বুঝতে পারছো আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি বা বই পড়া প্রবন্ধের বিষয়বস্তুগুলো নিয়ে। পরবর্তী আলোচনা নিয়ে তোমাদের সামনে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে